মেনে নিচ্ছি যান্ত্রিক ত্রুটি, কিন্তু যেটা একটু অস্বাভাবিক লাগছে সেটা হলো গিয়ে যে এটাকে অত্যন্ত তাড়াতাড়ি একটি দায়িত্বশীল সূত্র থেকে ঘোষণাটি দিয়ে দেয়া যে এটা যান্ত্রিক ত্রুটি। তো সেই অর্থে আসলে এতদিনের পুরাতন, মানে এটা যতই আমরা অল্প কিছু মডিফিকেশন করে নিয়ে আসি না কেন, F7 বিমানটি MiG-21 একটি চাইনিজ ভার্সন বলতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করি, তাদের বিমান বাহিনীর যে ক্ষমতা, পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশগুলোর কথা যদি চিন্তা করি, তাদের বিমান বাহিনীর যে ক্ষমতা, ফায়ার পাওয়ারের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে আমরা অনেক অনেক যোজন যোজন পেছনে। উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটি ঘটে গেল, সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তা থেকে আমরা জানি যে প্রায় 30 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু শতাধিক বলা হচ্ছে। এই বিমান দুর্ঘটনাটি কেন ঘটলো, কিভাবে ঘটলো, নেট দুনিয়ায় গণমাধ্যমে নানা রকম খবর আসছে। কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা অপতথ্য, ভুল তথ্য, এরকম নানা তথ্য আসলে ছড়িয়ে পড়ছে চারদিকে। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এই দুর্ঘটনাটার পেছনের কারণ কি হতে পারে, কিভাবে ঘটলো, একজন বৈমানিকের চোখ দিয়ে সেই বিশ্লেষণ আমরা দেখতে চাই। আজ আমাদের সাথে সেই বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনায় যুক্ত রয়েছেন মাহবুব মুনতাসির, সাবেক স্কোয়াড্রন লিডার। জনাব মাহবুব মুনতাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে দুর্ঘটনাটি ঘটে গেল, নিশ্চিতভাবে আমরা সবাই শোকাহত। মানে শিশুর মৃত্যুর উপরে ভয়ঙ্কর আসলে আর কিছু নাই, কারণ আমরা দিন শেষে সবাই বাবা মা, সবাই নিজেকে ওই জায়গায় দাঁড় করি আমরা ভাবি। নানা রকম কাটাছেঁড়া চলছে, নানা রকমের তথ্য অপতথ্য আমরা দেখতে পাচ্ছি, ভুল তথ্য দেখতে পাচ্ছি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাই যে যে বিমান দুর্ঘটনাটি হয়ে গেল মাইলস্টোন স্কুলে উত্তরাতে, সেই দুর্ঘটনার পেছনে কি কারণ রয়েছে বলে আপনার কাছে মনে হয়? প্রথমে আসলে আমরা খুবই মর্মাহত ঘটনাটায়। মানে একজন বৈমানিক হিসেবে, সাবেক বৈমানিক হিসেবে, যখনই বিমান বাহিনীতে এমন কোনো দুর্ঘটনা ঘটে যেখানে এরকম পাইলট নিহত হওয়ার মতো ঘটনা ঘটে, সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়। মানে আগেও হতো, যখন ছিলাম ওখানে উপস্থিত, এখনো যখন বাইরে আছি, তখন এটা একটা একটা ভিন্ন একটা মাত্রা তৈরি করে। সেটার সাথে এতগুলো সাধারণ মানুষের মৃত্যু জড়িত যখন হলো, তখন তো ব্যাপারটার মর্মান্তিকতা আরো বেড়ে যায়। তার চেয়েও বড় হলো যে এরা সবাই শিশু। তো সেটার জন্য আসলে আমি যেভাবে দেখছি ব্যাপারটাকে একটি দুর্ঘটনা হিসেবে, একটি বিমান দুর্ঘটনা। কিন্তু বিভিন্নভাবে এই দুর্ঘটনাটিকে আমরা হয়তো এড়িয়ে যেতে পারি বা পারতাম। আমাদের অনেকগুলো মানে আমরা যখন জানি যে একটা ঘটনা যেটা স্বাভাবিক নয়, তখন সেটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব, সেই প্রতিরোধ ব্যবস্থাকে হয়তো বা উন্নত করার মাধ্যমে আমরা এই ধরনের ঘটনা থেকে হয়তো বেরোতে পারতাম। তো আরেকটি কথা মনে জাগে, সেটি হলো যেটি আমি আপনাকে বললাম, যে এইবারের ঘটনাটির মর্মান্তিকতা যেকোনো সময়ের চেয়ে বেশি, অনেকগুলো কারণে। যেটা বললাম যে সিভিলিয়ান মারা গেছেন, এবং সেই সিভিলিয়ান গুলো হলো আমাদের শিশুরা। প্রশ্ন হচ্ছে যে এবারে যত আওয়াজ হচ্ছে ব্যাপারটা নিয়ে, এবারে যত ভাবে আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, যতটা কাটাছেঁড়া করার চেষ্টা করছি, প্রশ্ন হচ্ছে এরকম ঘটনা তো প্রতিটা বছর ঘটে। প্রতিটা বছরই এরকম একজন বৈমানিক বিমান দুর্ঘটনা মারা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যান্ত্রিক ত্রুটি কারণ হিসেবে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয়, মানে যেহেতু আপনার সেই অভিজ্ঞতা রয়েছে এবং পর্যবেক্ষণ, নিশ্চয়ই আপনাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছেও, আপনার যারা এক্স সহকর্মী ছিলেন, কি মনে হচ্ছে যে কি হতে পারে এই দুর্ঘটনার কারণ? এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, এই দুর্ঘটনার কারণ হয়তো যান্ত্রিক ত্রুটি, যেটা সরাসরি বলা মানে হচ্ছে। বিমান বাহিনী থেকে বলা হয়েছে। যে পাইলট ফ্লাই করছিল, এটা তার জীবনের প্রথম সোলো ফ্লাইট বলি আমরা। মানে হলো গিয়ে যে সে একটা পরীক্ষা অবতীর্ণ হয়, সেই পরীক্ষায় পাশ করলে তারপরে সে বিমানে একা ওড়ার যোগ্যতা অর্জন করে, এবং তারপরে এটা তার প্রথম সোলো মিশন ছিল এই বিমানে। এটা তার এই বিমানের প্রথম সোলো মিশন, মানে কিন্তু এরকম না যে সে এর আগে কখনো সোলো ফ্লাই করেনি। আচ্ছা। আগে যেগুলো সে প্রশিক্ষণ করে এসেছে, সেগুলোতে সে সোলো ফ্লাই করে এখানে এসেছে। বিমানে কোনো রকম যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে, পাইলট কোনো রকম ভুল কিছু, যেটা অস্বাভাবিক কিছু না, কখনো ভুল তো হয়, সেটাও হয়ে থাকতে পারে। যে কোনো কারণেই হোক বিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে আমি বিশ্বাস করি, এবং এটাই আপাতত মনে হচ্ছে। যদিও মানে অতি তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটার পরে আসলে একটা দীর্ঘ সময় যায়, এটাকে আমরা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বলি, যে একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন কিছু পর্যালোচনা করার মাধ্যমে একদম রুট কজটা বের করা হয়, যে
কি কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এই ক্ষেত্রটায় অনেক তাড়াতাড়ি আমরা বলে দিয়েছি, মানে আইএসপিআর তো দেখলাম বলে দিয়েছে যে এখানে যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে ব্যাপারটা। কিন্তু আমার ধারণা ধীরে ধীরে আমরা এই দ্রুত বলাটা কি কোনোভাবে অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? মানে যেহেতু আপনি বলছেন যে এটা এত দ্রুত বলার আসলে এটা এত কিছু দ্রুত নেই। বলার কথা না। মানে কোনো দায়িত্বশীল সূত্র কখনো এত দ্রুত বলতে পারবে না একটি বিমান দুর্ঘটনা কেন ঘটেছে। এটা হলো গিয়ে আমার মতামত। মানে যান্ত্রিক ত্রুটিটা যে বলা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি বলে দেওয়া হয়েছে, এটা বলতে আসলে তাদের কিছুটা সময় লাগা প্রয়োজন, যেটা আমি আপনাকে বললাম। এবং হয়তোবা তারা বলতে চাইছে এটা যান্ত্রিক ত্রুটি, হয়তোবা বলতে চাইছে যান্ত্রিক ত্রুটিটা মানে একদম কি নিখুঁতভাবে সেটা হয়তো তারা পরে বলবে, বাট এখন আপাতত এটাকে যান্ত্রিক ত্রুটি বলা হয়েছে। মানে আপনি হয়তো দেখেছেন এটা, যেটা আমি আসলে সংবাদ মাধ্যমে জেনেছি, অন্য আমার যারা কলিগ আছে, মানে এক্স কলিগ এয়ারফোর্সে, তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে পাইলট আবিষ্কার করেছিল কোন একটা যান্ত্রিক ত্রুটি, এবং তারপরে আসলে সে বিমানটাকে অন্য কোথাও সরানোর চেষ্টা করছিল। কিন্তু যাই হোক, তারপরে তো আসলে হয়তো সে সময়টাও পায়নি, কারণ খুবই নিচু লেভেলে সে করছিল, মিশন করছিল। হ্যাঁ, তো ওই কারণে এটাকে আমার কাছে যান্ত্রিক ত্রুটি বলেছে, আমি মেনে নিচ্ছি যান্ত্রিক ত্রুটি। কিন্তু যেটা একটু অস্বাভাবিক লাগছে সেটা হলো গিয়ে যে এটাকে অত্যন্ত তাড়াতাড়ি একটি দায়িত্বশীল সূত্র থেকে ঘোষণাটি দিয়ে দেয়া যে এটা যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে যেই বিমানটি নিয়ে ওড়া হচ্ছিল, সেটাকে আমরা বলা হচ্ছে যে এটা একটা প্রশিক্ষণ বিমান। জি। কিন্তু এখানে আসার আগে আপনি বলছিলেন যে এটা আসলে প্রশিক্ষণ বিমান নয়। এটা ঠিক কি ধরনের বিমান, যেটা দিয়ে যেই বিমানটি গতকালকে ধ্বংস হলো বা সে স্কুলে পড়লো সেটা, এবং নিয়মিতভাবেই কি আসলে এটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়? মানে আমি একটু পেছনে গিয়ে বলবো আর কি, ব্যাপারটা যাতে একটু বুঝতে সুবিধা হয়। মানে প্রশিক্ষণ বিমান অর্থ হচ্ছে যে বিমানটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই শাব্দিক অর্থে এটা ঠিক আছে। মানে যে F7BGI যে বিমানটার নাম, ওটার যখন কেনা হয় সবসময় আমাদের এই কেনার মানে বিমান কেনার সময় কিছু ট্রেনার ভার্সন কেনা হয়, যেটার কাজ হচ্ছে ট্রেনিং দেয়াটা। মানে ধরেন এই যে ছেলেটি এখন তৌকির, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, ও যে করছিল F7BGIটি, এর আগে তো ওর বেসিক ট্রেনার শেষ করেছে, বেসিক ট্রেনিং এ শেষ করেছে, তারপরে সে জেট ট্রেনিং করেছে, তারপরে জেট ট্রেনিং শেষ করার পরে তারপরে সেখানে এসেছে। যেহেতু এটা একটা অ্যাডভান্স বিমান, যেহেতু এটার গতি বেশি, তো প্রতিটা ক্ষেত্রেই ওকে তো বিভিন্ন ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং যখন ও এটা চালাতে এসেছে তখন এটা তো তোকে একটা ট্রেনিং বিমানে বসতে হয়েছে, যেটা আসলে হয় যে যেটা সরাসরি যুদ্ধে যাওয়ার কথা একই ধরনের বিমানে শুধু অল্প একটু মডিফিকেশন করে দুজন পাইলট যেন বসতে পারে, যাতে একজন ইনস্ট্রাকশনাল করতে পারে, এই জন্য দেয়া। তো যুদ্ধ অবস্থায় কিন্তু এই বিমানটি আবার একদম সরাসরি যুদ্ধে ব্যবহার করার মতো বিমান। তো এটাকে সরাসরি যেভাবে প্রশিক্ষণ বিমান বলছি, আমি ওভাবে প্রশিক্ষণ বিমান বলতে আমি নারাজ। এটি কেন? একটি এটার তো যুদ্ধ ক্ষমতা আছে। এটি তো নিখাত, মানে যেটা বললাম যে বেসিক ট্রেনিং যখন করছে আমাদের দেশে PT6 এবং পরে গ্রোপ বলে আরেকটি বিমান এসছে, এরা হচ্ছে বেসিক ট্রেনার। ওদের যুদ্ধ ক্ষমতা নেই কিন্তু। তো তার মানে হলো গিয়ে যে আমি যখন এটাকে প্রশিক্ষণ বিমান বলি তখন আমি আসলে বুঝাতে পারি না যে তৌকিরের শিক্ষাটা, মানে বিমান চালানোর শিক্ষাটা কোন পর্যায়ে ছিল। তো ওই জন্য বলছি যে আমি এটাকে নিখাদ প্রশিক্ষণ বিমান বলতে নারাজ। ও যেই টাইপটা ফ্লাই করতে যাচ্ছিল আইএসপিআর থেকেও তো বলা হচ্ছে এটা প্রশিক্ষণ বিমানই বলেছে। কারণ হলো কি, এটা যেটা বলছি যে এইটা হচ্ছে সেই জঙ্গি বিমানেরই একটি প্রশিক্ষণ ভার্সন বলতে পারি আমরা, যেখানে সবকিছুই মানে ওর যোগ্যতা, বিমানের যোগ্যতা সবকিছুই সমান, শুধু এখানে একজন ইনস্ট্রাক্টর এটাকে শেখাতে পারবে, এটার একটা ব্যবস্থা করে দেয়া। সে কারণে এটাকে আমি নিখাদ প্রশিক্ষণ বিমান বলতে তার মানে তো এটা একটা অ্যাডভান্স লেভেল আসলে তৌকির যেটা অবশ্যই। ছিল, যেহেতু আপনি বলছেন যে এটা আসলে যুদ্ধ বিমানে তিনি উড়াচ্ছিলেন। জি। তার মানে তো হিজ স্কিলড অলরেডি, মানে হি স্কিলড অলরেডি। নিশ্চিতভাবেই তার সে অলরেডি স্কিলের জানে। উপরে যে ধরনের প্রশ্ন উঠছে সেটা আসলে তোলা উচিত না। না, মানে সে হঠাৎ করে এই কি বলবো সুপারসনিক বিমানটি চালাতে ওঠেনি। এয়ারফোর্সের ট্রেনিং খুবই চমৎকার ব্যবস্থা একটা, এটা আমি স্বীকার করবো। আমি ট্রেনিং ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। মানে আজকে আমি মানে যখন তৌকির যখন F7 এসেছে, তার মানে তার কাঁধে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দিয়ে তাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। সে অলরেডি না করে হলেও দুটো ধরনের বিমান সে চালিয়েছে নিশ্চিতভাবে এখানে আসার আগে। তার মানে সে একদমই আনস্কিলড না, একেবারেই না। এবং যে বলা হচ্ছিল যে সোলো পারফরমেন্স ছিল সেদিন ওনার, সো এটা তার নিশ্চয়ই প্রথম সোলো পারফরমেন্স না। সো সেই জায়গায় আসলে তার অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কিছু নাই। এবার আমি যে জায়গাটিতে একটু প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে বলা হচ্ছে এই বিমানগুলো যথেষ্ট পুরনো বিমান এবং গত 30 বছরে
বাংলাদেশে যে বিমানগুলো এসছে তার বেশিরভাগই পুরনো বিমানই ব্যবহার করা হচ্ছে, অন্তত প্রশিক্ষণের ক্ষেত্রে পুরনো বিমান হচ্ছে। আমরা গণমাধ্যমে দেখছি যে গত 16 বছর আসলে কোনো বিমানই কেনা হয়নি। সেক্ষেত্রে আপনার একটু মন্তব্য জানতে চাই, যেহেতু আপনি কাজ করে এসেছেন, আসলে কি অনেক পুরনো বিমান দিয়ে এই ট্রেনিং গুলো হচ্ছে? আমি যদি একটু F7 সিরিজের কথাটাই ফার্স্টে বলি, তার সাথে হয়তো নিজের অভিজ্ঞতা একটু বলবো। F7 সিরিজের আমাদের 3টা ভ্যারিয়েশন আমরা ফ্লাই করেছি বিমান বাহিনীতে। প্রথমে যেটা এসেছিল এটা বোধহয় 85-86 সালের দিকে F7MB, যারা এখনো ফ্লাই করছে। তারপরে এসেছিল F7BG 2006 সালে। তারপরে এলো হচ্ছে 2013 সালে F7BGI, এটা হচ্ছে তৃতীয় ভার্সন। প্রথম এমবির সাথে বিজির ভার্সনে কিছু মডিফিকেশন যেটা বাংলাদেশ এয়ারফোর্স চেয়েছিল সেই অনুযায়ী ওরা করে দিয়েছে। এরপরে যখন বিজিআই এসেছে তাতেও অল্প কিছু মডিফিকেশন বাংলাদেশের তরফ থেকেই ছিল, সেটা সেভাবে তারা করে দিয়েছে। তো তার মানে 2013 সালে যে বিজিআই গুলো এসেছে তাদের বয়স অলরেডি হয়ে গেছে 12 বছর। প্রশ্নটা যেখানে আপনি যেখানে যে জায়গা থেকে প্রশ্ন করেছেন কিনা, আমি ওখানে আসলাম যে আপনি যেখান থেকে প্রশ্নটা করেছেন আমার আসলে প্রশ্নটা ঠিক ওখানেই, যে আমরা একটি বিমান বাহিনী অত্যন্ত প্রযুক্তিগত উৎকর্ষের একটা জায়গা। নিত্যনিয়ত এখানে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল পরিবর্তন আসছে এবং সেটা থেকে নিজেকে আপগ্রেড করাটাই হচ্ছে বিমান বাহিনীতে, আপনি যদি যুগোপযোগী যে বিমান বাহিনীর কথা বলি এটা হচ্ছে সেটা। তো সেই অর্থে আসলে এতদিনের পুরাতন, মানে এটা যতই আমরা অল্প কিছু মডিফিকেশন করে নিয়ে আসি না কেন, F7 বিমানটি MiG-21 এর একটি চাইনিজ ভার্সন বলতে পারি। মানে MiG-21 ছিল সোভিয়েত একটি বিমান, সেটারই একটি চাইনিজ বিল্ড ভার্সন হচ্ছে F7 গুলো। MiG-21 কবে এসেছিল? MiG-21 এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এটার প্রথম যুদ্ধের এক্সপেরিয়েন্স হচ্ছে খুব সম্ভবত কোরিয়ান ওয়ার, না কোরিয়ান ওয়ার না, বাট কোরিয়ান ওয়ারের পরে, মানে অ্যারাউন্ড 60-এর দশকে। তো 60-এর দশকে যে বিমানটি এসেছিল সেটারই একটা ভার্সন যখন আপনি এখনো চালিয়ে যাচ্ছেন, তার মানে কিন্তু আপনি আসলে নিজেকে আধুনিক করতে পারেননি। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমান বিশ্বে যে কোনো জঙ্গি বিমানের ক্ষেত্রে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এখন একটা আধুনিকতার পরিচায়ক। এটার প্রযুক্তিগত উৎকর্ষতা আছে, এটার অনেক বড় স্পেকট্রাম আছে অপারেশনাল। আমরা সেই জায়গাটা থেকে অনেক পেছনে। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছেন যে এই যে বিমান আমরা কিনেছি বা কিনিনি বা কোন অবস্থায় আছে, আমি শুধু বলবো যে প্রযুক্তিগতভাবে আমরা অনেক পিছিয়ে এবং আমরা আধুনিক বিমান এখনো পর্যন্ত, আধুনিক বিমান বলতে আমাদের আছে MiG-29 যেটা আমরা 1999 সালে কিনেছিলাম, যেটা এখন আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু সেই MiG-29 এর যে যোগ্যতা, সেই যোগ্যতা বর্তমান প্রেক্ষাপটে আধুনিকতার যে নিরিখে সেটা আসলে কোনো অবস্থানে দাঁড়ায় না। এই বিমানটি বানানোর পরও চায়না হচ্ছে যে সেটার প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে এই বিমান বাহিনী, মানে এই বিমানের উপর ভর করে আমাদের যে প্রশিক্ষণ চলছে, যেটা আসলে বাস্তবেও ব্যবহার হবে কিনা সেটাও নিশ্চিত না। তাহলে কেন এই প্রশিক্ষণগুলি চলে? এখানে একটু বলবো আমি, সেটা হলো গিয়ে যে চায়না আসলে এটা প্রোডাকশন যেটা করছে না, এই কথাটাকে সম্ভবত আমরা এভাবে চিন্তা করতে পারি। F7BGI যেটা, এই F7BGIটা শুধুমাত্র বাংলাদেশ এয়ারফোর্সের স্পেসিফিকেশন থেকে বানানো, মানে ওদের এই মডিফিকেশনটা করা। তো এরপর থেকে বাংলাদেশ এয়ারফোর্স আর কোনো F7BGI ওদের কাছে অর্ডার করেনি, যে কারণে ওরাও এটার প্রোডাকশন করেনি। তো এই বিমানগুলোই আমাদের দেখতে হবে যে আসলে আমাদের কি কি বিমান এখন ইনভেন্টরিতে আছে, মানে আমাদের যেটা ইনভেন্টরিতে আছে সেটা নিয়ে আমাদের প্রশিক্ষণ করতে হবে। তো সেই কথাটিতে ফিরে আসছি যে যেহেতু এই বিমানটি আমাদের ইনভেন্টরিতে আছে এবং যদি আসলে এখন কোনো যুদ্ধাবস্থার সম্মুখীন আমরা হই এবং আমাদেরকে আকাশে বিমান উড়াতে হয়, তবে আমরা কোন বিমান উড়াবো? এগুলোই উড়াবো। তো যেহেতু এগুলো উড়াতে হবে সেই কারণে এগুলোর প্রশিক্ষণ চলছে। এটা হচ্ছে আমার মতামতটা। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে এটাতে আমরা কতটুকু আমাদের লক্ষ্য অর্জিত হবে, এটা নিয়ে আমি অনেক সন্দিহান। আমরা অনেক পিছিয়ে। মানে আমি যদি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করি, তাদের বিমান বাহিনীর যে ক্ষমতা, পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশগুলোর কথা যদি চিন্তা করি, তাদের বিমান বাহিনীর যে ক্ষমতা, ফায়ার পাওয়ারের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে আমরা অনেক অনেক যোজন পেছনে। এত পেছনে থাকার কারণ কি? এটা নিয়ে অনেক দীর্ঘ বিতর্ক হতে পারে এবং 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 আমার 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 মানে এখানটায় আসলে ওটা নিয়ে অনেক বড় করে বলতে পারবো না, তবে যেটাকে আমরা জেনে এসেছি যে এটার পেছনে অনেক বড় ভূ রাজনৈতিক হিসেব নিকেশ আছে, যেটার ফলে বাংলাদেশ 2017 সাল থেকে অত্যন্ত অ্যাক্টিভ ভাবে
এই যে যেটা কথা প্রথমে বলেছি, এমআরসি মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার প্রচেষ্টা চালিয়েছে। আমরা বাংলাদেশ এয়ারফোর্স থেকে ডাসাল্ট কোম্পানির সাথে রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা বলেছি, অত্যন্ত আধুনিক যুদ্ধবিমান। আমরা গ্রিপেন কেনার প্রস্তুতি নিয়েছি। আমরা সুখোই 30 কিনতে চেয়েছি রাশিয়া থেকে। এগুলো প্রত্যেকটি অত্যন্ত আধুনিক যুদ্ধবিমানের নাম বললাম। কিন্তু 2017 থেকে 2025 আমরা 8 বছরে কোথাও গিয়ে পৌঁছাতে পারিনি। এটা পেছনে আমার ধারণা বলছি, আমি এখনো তো আমি আসলে কোনো রকম তথ্য প্রমাণ দিয়ে এটাকে কেউই আমরা আসলে প্রমাণ করতে পারবো না, কিন্তু এটার পেছনে অনেক বড় ভূ রাজনৈতিক ঘটনা আছে বলে আমি বিশ্বাস করি। ভূ রাজনৈতিক জায়গা থেকে একটু আমাদের নিজেদের রাজনীতির জায়গাটায় ফেরত আসি। সেটা হচ্ছে যে একটি বিমানবন্দর যেখানে হওয়ার কথা, সেটার আশপাশে যে ধরনের ব্যবস্থা থাকার কথা, জলাভূমি থাকতে হবে, নিচু অঞ্চল থাকতে হবে, উচ্চ মাপের বিল্ডিং থাকতে পারবে না, ভবন থাকতে পারবে না, এর কোনো কিছু আসলে আমাদের এয়ারপোর্টে এই মুহূর্তে আমরা আমাদের ঢাকা বিমানবন্দর আমরা দেখি না। এর পেছনে আসলে রাজনীতিটা কার ছিল, কি ছিল? যেখানে আপনি বলছিলেন একটু আগে যে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, আপনার নিজের অভিজ্ঞতা আছে সেখানে দুর্ঘটনায় পড়ার, মানে প্রথমে রাজনীতিটা একটু জানতে চাই। হ্যাঁ, মানে আমি প্রথমে একটু অন্য একটা জায়গা থেকে একটু শুরু করি, আমি আপনার প্রশ্নটা ফিরছি। বাংলাদেশ বিমান বাহিনীতে রানওয়েতে বিমান দুর্ঘটনা পতিত হয়েছে, রানওয়েতে এবং রানওয়ের আশেপাশে, এরকম ঘটনা কিন্তু একদম নতুন না, মানে অসংখ্য এরকম ঘটনা আছে। আমি বিমান বাহিনীতে যোগ দেওয়ার আগে ঘটনা একটা ঘটে, F7-এরই একটা বিমান দুর্ঘটনা পড়ে এয়ারপোর্ট রানওয়েতে, এবং সেখানে একজন পাইলট মারা যান এবং একজন পাইলট বেঁচে যান। এরপরে 2003 সালে আশকোনা দক্ষিণ খান, ওখানে একটা F7 পড়ে গিয়েছিল। পাইলট বেঁচে গিয়েছিলেন, বাট ওখানেও কিছু হতাহত হয়েছিল। সংখ্যাটা তো বড় ছিল না, কারণ তখন অতটা ঘনবসতিপূর্ণ হয়নি জায়গাটা। অল্প কিছু মানুষ মারা গিয়েছিল, মনে হয় 4-5 জন এরকম কিছু একটা হবে, সঠিক মনে পড়ছে না। এরপরে রানওয়েতে আমি নিজের চোখে 3টি ঘটনা দেখেছি। আমি নিজের একটা ঘটনা ঘটেছে যেটা রানওয়েতে আমার চোখের সামনে পাইলট টেক অফ করার পর বঙ্গোপসাগরে পড়ে গেছে। আমার চোখের সামনে পাইলট ল্যান্ডিং করতে আসার সময় কর্ণফুলী নদীতে পড়ে গেছে। তো রানওয়ের আশেপাশে বিমান দুর্ঘটনা বিশ্বে তো বটেই, বাংলাদেশেও নতুন কোনো ঘটনা না। তার মানে এটা ঘটে, এবং এটার জন্যই ওই যে আপনি যেটা বলছিলেন যে রানওয়ের চারপাশে একটা নিরাপত্তা বলয় থাকতে হয়। এখন আপনি খুবই যথার্থ একটি প্রশ্ন করেছেন যে এই নিরাপত্তা বলয়টা কারা মানছে না এবং কেন মানছে না। এখানে তো মানে যদি রাজুক কর্তৃপক্ষ যদি একটি ইয়ে দিয়ে দেয়, কি বলে এটাকে, অনুমতি দিয়ে দেয় কোনো বিল্ডিং ওখানে দাঁড়িয়ে যাওয়ার, তবে সেখানে তো সিভিল এভিয়েশনের একটা আপত্তি জায়গা থাকার কথা, যে আমার রানওয়ের চারপাশে তো এত ঘনবসতি হতে পারে না। মানে কেন রানওয়ে থেকে 10 ফিট 15 ফিট পেছন থেকে একটি দেয়াল, এবং সেই দেয়ালের পরে মানুষ বসবাস করবে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার পেছনে তো আমি আসলে মানুষের অসততা, অসাধুতা এবং তাদের যে অর্থর প্রতি যে ভালোবাসা, সেখান থেকে যে নিরাপত্তা বলয় জিনিসটাকে সংকুচিত করে নিয়ে আসার যে প্রচেষ্টা, এটা ছাড়া অন্য কিছুকে দায়ী করতে পারি না। এবং এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্বশীল গোষ্ঠীর থাকার কথা, রাজনৈতিক গোষ্ঠী থাকার কথা। গোষ্ঠী তো আছে, আমার একদিকে রাজুক আছে, একদিকে এভিয়েশন আছে। তো তারপরেও কেন আসলে এরকম ঘনবসতিপূর্ণ একটা এলাকার মধ্যে আমার বিমানবন্দর এখনো রয়ে গেছে, এবং এখনো প্রতিদিনই আমি বলতে পারি যে প্রতিদিন অন্তত সেখানে নতুন করে একটি উঁচু ভবন হওয়ার পারমিশন বের হচ্ছে। এই গাফিলতিগুলি কার আসলে, মানে কাকে আপনি দায়ী করবেন এই দুজনের মধ্যে, কাকে বেশি দায়ী করবেন? আমি ঠিক ওখানটাতেই মানে যেটা বলতে চাইছি যে মানে এই অসাধুতা তো আসলে শুধু ব্যবসায়ীর নয়, মানে তারাও তো একটা মই ব্যবহার করে এই জায়গাগুলোতে ওঠার জন্য। সেই মইটা এই দেখা যায় যে এই মানে আমি একদম নিঃসংক চিত্তে এটা বলছি, মানে অবশ্যই কারোর প্রতি কোনো রকমের কি বলবো অসম্মান দিয়ে বলছি না, কিন্তু এই ঘটনাটি ঘটছে। ঘটনাগুলো যদি এই ঘটনাগুলো না ঘটতো, যদি এই রেগুলেটরি কমিশনগুলো, যদি এই নিয়ন্ত্রক সংস্থাগুলো, যদি এই কমপ্লায়েন্ট এনশিওর করার যে এজেন্সিগুলো আছে, তারা যদি মানে সৎভাবে কাজগুলো করে যেতেন, এই প্রক্সিমিটিতে, রানওয়ের প্রক্সিমিটিতে একটা কলেজ দাঁড়ানোর কথা না, এই বাড়িঘর এখানে থাকার কথা না, হওয়ার কথা ছিল না। রাজুক কর্তৃপক্ষ জানার কথা, তাদেরই এটা প্রতিহত করার কথা, অনুমতি দেওয়ার কথা না। এবং যদি তার অনুমতি দিয়েও দেয়, তবে সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অবশ্যই অভিযোগ থাকার কথা। এবং এই অভিযোগে আমরা তো অনেক বিল্ডিংকে ভেঙে যেতে দেখেছি অতীতে, এরকম তো না যে ভাঙেনি। সবসময় এটা কাজ করছে না, মানে তখন আমার কাছে মনে হয় যে এখানে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো হয়তো প্রকাশ্যে আসছে না,
এবং যেগুলোর জন্যই এই দুর্ঘটনাগুলো দুর্ঘটনাটা না ঘটাটাই অস্বাভাবিক ঘটনা। আচ্ছা, আমি একটা জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ঢাকার বাইরে আমরা জানি যে আরো 28টা বিমানবন্দর রয়েছে, টোটাল 28টা বোধহয়। আর সেগুলোকে আমরা আসলে ব্যবহার করতে পারি এই ধরনের প্রশিক্ষণের জন্য? এখানে দুটো কথা বলবো। একটা হলো গিয়ে যে বিমানবন্দরগুলো রয়েছে ঢাকার বাইরে, এর মধ্যে মানে বেশিরভাগই অব্যবহৃত, 4টা আমরা ব্যবহার করতে পারি। জি, যে রানওয়েগুলো আছে সেই রানওয়েগুলো আসলে আমাদের ফাইটার বিমানগুলো চালানোর জন্য উপযুক্ত না। মানে ফাইটার বিমানগুলো চালানোর জন্য একটু দীর্ঘ রানওয়ের প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আমাদের এই রানওয়েটা বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় এখনো পর্যন্ত। আর এরকম বড় রানওয়ে আছে চট্টগ্রামে, আর এরকম বড় রানওয়ে আছে কক্সবাজারে, যেটা নতুন হয়েছে। আর যশোরে এতটা বড় না, কিন্তু ফাইটার উড়ানো যায় এই ধরনের বড় আর কি। এটা হচ্ছে একটা কথা এখানে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ফাইটার বিমান আছে। মানে যশোর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি। ওখানে বেসিক ট্রেনার আছে, অ্যাডভান্স জেট ট্রেনার আছে, বেসিক জেট ট্রেনার আছে, সবকিছু ওখানে। আমরা নিজেরাও যখন বড় হয়েছি ওখানে ফ্লাইং শিখেছি যশোরে, একদম যখন যারা শুরু করে। এরপরে চিটাগংয়ে আমাদের ফাইটার বিমান আছে, চট্টগ্রামে আমাদের মোটামুটি অপারেশন ওখানে, ওটা একটা কম্পোজিট এয়ার বেস। ঢাকার যে বিষয়টা, এবার অন্যটায় আসছি, যে এই প্রশিক্ষণটাকে সরানো যেত কিনা, এইটার উত্তর হচ্ছে না। কেন যেত না? কারণ এই যে ছেলেটি তৌকির, ও তো আসলে একজন ফাইটার বৈমানিক হওয়ার স্বপ্ন দেখেছে। ও তো আসলে একজন ফাইটার বৈমানিক হতে যাচ্ছিল, যে হলো গিয়ে ফাইটার বিমানে আকাশে উড়ে যাবে। তো সেটাতে যাওয়ার পথে ওকে যে প্রশিক্ষণটুকু নিতে হবে সেটা আসলে এখানেই নিতে হবে। যেটা প্রথমে বলেছি, স্ট্র্যাটেজিক্যালি আমরা বিমানগুলোকে এখানে রেখেছি, এবং সেটা চালানোর জন্য যেই স্কিল দরকার, সেটার জন্য যে ট্রেনিং দরকার, সেটা আসলে এখানে নিতে হবে। আচ্ছা, এই যেহেতু জন্য তৌকিরের প্রশ্নই আসলো, সেখানে একটু বলি যে তৌকির গতকাল যে দুর্ঘটনাটি ঘটলো সেখানে বলা হচ্ছে যে এই দুর্ঘটনাটির মধ্যে আসলে কিছু অস্বাভাবিকতা রয়েছে। অনেকে সুপরিকল্পিত বলছেন, ষড়যন্ত্র বলছেন, নানা ধরনের তথ্য, যেটা আমি শুরুতেই বলছিলাম যে নানা অপতথ্য, ভুল তথ্য আসছে। সেখানে ইজেকশন সিস্টেম ব্যবহারটা ঝুঁকিপূর্ণ বলছেন অনেকে। এই অবস্থায় আসলে করা উচিত না। নিশ্চিতভাবে আমরা কম জানি, বেশিরভাগ মানুষ আপনারা অনেকখানি জানেন। সেটা আদতেই কি ঝুঁকিপূর্ণ? যারা অনেকেই মতামত রাখছেন যে এই অবস্থায়, মানে এই নিচু অবস্থায় আসলে এই ইজেকশন জরুরি ছিল না, এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে। আপনি তার সাথে কতটা একমত? মানে আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার পর্যবেক্ষণ হচ্ছে এগুলো মানুষের কল্পনাপ্রসূত কথা, যেটা মানুষজন বলছে। কল্পনাপ্রসূত বলতে বোঝাচ্ছি যে আসলে ইজেক্ট করতেই হতো। মানে যদিও নিজেকে বাঁচাতে চাইতো, ওর ইজেকশন ছাড়া কোনো উপায় ছিল না। উপায় যে ছিল না এটা আমরা দেখেছি, বিমানটা তো ধ্বংস হয়েছে মাটিতে পড়ে। তো এই কথাটি সত্য যে নিচু লেভেলে ইজেকশন সিটের এফিসিয়েন্সি কমে যায়। আমরা যে ইজেকশন সিটগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা 0-0 ইজেকশন সিট বলি। মানে হচ্ছে 0 স্পিড এবং 0 অল্টিটিউডে সেফলি ইজেক্ট করতে পারে এগুলো। মানে আমি নিজে করেছি 0 অল্টিটিউড থেকে। আমার ইজেকশনের সময় আমি রানওয়ের উপরে আসলে ছিলাম। তো কিন্তু এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এয়ারক্রাফটের স্টেবিলিটি। ও যে অবস্থা থেকে আমরা যেটা শুনেছি লোকমুখে, যেটা বুঝেছি, ও মানে একটা স্টেবল অবস্থায় ছিল না এয়ারক্রাফটটা। তো লো লেভেলে আনস্টেবল একটা এয়ারক্রাফট থেকে ইজেক্ট করে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। তো যেটা হয়েছে যে ও ইজেক্ট করেছে, কিন্তু ইজেকশনটা সাকসেসফুল হয়েছে, ও তো বের হয়ে গেছে বিমান থেকে, প্যারাশুটও খুলেছে। কিন্তু ওই যেটা বললাম যে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেই ঝুঁকি থেকে ওর ভেতরে যে ইন্টারনাল ইনজুরি হয়েছে, আমার ধারণা, আমি এখনো বলছি এটা আমার ধারণা, যতটুকু জানি যতটুকু বুঝি সেখান থেকে বলছি, যে সেই ইন্টারনাল ইনজুরি থেকে আসলে ওর এই আনটাইমলি ডিমাইসটা হলো। কিন্তু এখানে কোনো ষড়যন্ত্র খোঁজার কোনো স্থান আছে বলে আমার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? এটা একটু ব্যাখ্যা করা যায়। মানে এটাকে মানে একজন বৈমানিক হিসেবে আপনারও দুর্ঘটনায় পড়ার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কোন অঙ্ক মিলালে মনে হয় যে এটা আসলে ষড়যন্ত্র না, এটা একদম মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে যেটা ষড়যন্ত্র, বিগত মানে সরকার, আমি যে কারণে এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলছি আর কি, কারণ মানে যে কারণে বলছি যে এটা না, ষড়যন্ত্র তত্ত্ব না, তার কারণটা হলো গিয়ে যে এরকম ঘটনা অস্বাভাবিক না, যখন নাকি খুবই অস্বাভাবিক, মানে আনস্টেবল একটা এয়ারক্রাফট থেকে এত লো অল্টিটিউডে যখন কোনো ইজেকশন করতে হয়। এটা আমাদের ম্যানুয়ালেও বলা থাকতো, ইজেকশন সিটগুলো ম্যানুয়ালেও বলা আছে যে এত হাইটের ওপর থেকে করলে পরে এটা নিরাপদ, এত হাইটের নিচ থেকে করলে পরে অনেকগুলো, মানে প্রায় 4-5টা অঙ্ক মিলে গেলে তখন এটা একটা সেফ এক্সিট হবে,
বাট অঙ্কগুলো যদি না মেলে, যেটা ওর ক্ষেত্রে মিলেনি আসলে, ও খুবই ক্লোজ একটা প্রক্সিমিটিতে, গ্রাউন্ড থেকে খুব কাছে, সেখানে ও এয়ারক্রাফটের তখন ভেতরে কিভাবে ও আসলে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে আমরা এখনো জানি না, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো যখন তদন্ত রিপোর্টটা হাতে আসবে। তো এই সময় যখন ইজেকশনটা ঘটেছে, সেখানে যে ওর মানে এই দুর্ঘটনার পরে ওর যে শারীরিক অবস্থা, এটা আসলে অনুমেয় কিছু না, এটা খুবই অনুমেয়, যে এটা হতে পারে, এটা অস্বাভাবিকতা এখানে নেই। তৌকিরের মৃত্যু নিয়ে নানা রকমের মতামত পাওয়া যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? আমি যতটুকু জেনেছি সেটা হলো গিয়ে যে ওই যেটা বললাম যে আসলে খুবই আনইউজুয়াল একটা মানে আনস্টেবল একটা জায়গা থেকে ইজেকশন করা, তো এর ফলে আহ, এটাতে যেটা হয় যে পাইলটের ওপরে একটা ফিজিক্যাল কিছু ইনজুরি হওয়ার একটা অনেক বড় চান্স থাকে। আমার ধারণা ইন্টারনাল ইনজুরি থেকেই অ্যাকচুয়ালি অনেকে বলছেন যে সে বিকেল পর্যন্ত সে সুস্থ ছিল, বেঁচে ছিল, এবং যে এই ধরনের দুর্ঘটনায় আসলে যে ধরনের রক্তপাত হওয়ার কথা সেটা আসলে দেখা যায়নি, উনি কথাও বলেছেন। তারপর কি করে মারা গেলেন সন্ধ্যার পর? এটা আসলে খুবই স্পর্শকাতর একটা জায়গা, কিন্তু তারপরে বলবো আর কি যে আহ, ও সুস্থ, মানে ও বেঁচে ছিল, যেটা আপনি বললেন যে বেঁচে ছিল সুস্থ ছিল, বেঁচে ছিল সুস্থ ছিল না। মানে একটা ইনজেকশনের পরে, আমি নিজের যেহেতু কিছুটা জানি আর কি, ইনজেকশনের পরে কেউ সুস্থ থাকাটা আসলে খুব কঠিন। শরীরের উপর দিয়ে যেই 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 ঝড়টা যায়, ইনজেকশনের পুরো পুরো প্রক্রিয়াটা যে ঝড়টা যায়, মানে আমার ইনজেকশনের পরে তো আমি আমি সেটাই একটু জানতে চাই যে কিছুক্ষণ আপনার সেই অভিজ্ঞতাটাই যদি আমাদেরকে একটু বলেন, যে আচ্ছা, যেভাবে দুর্ঘটনাটা ঘটেছিল। আমার দুর্ঘটনাটি ঘটেছিল 2011-তে চট্টগ্রাম রানওয়েতে। আমি একটা আমাদের চট্টগ্রাম থেকে কাছে বান্দরবনে একটা এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং রেঞ্জ আছে, এটা আমাদের ফায়ারিং প্র্যাকটিস করতে হয় ওখানে গিয়ে। তো আমার মিশনটা ছিল ওটাই যে আমি চট্টগ্রাম থেকে টেক অফ করব, বান্দরবনে যাব, ফায়ারিং করে চলে আসব। তো যাত্রা পথে আমার বিমানে কিছু জটিলতা দেখা দেয়, তো আমি মিশন ডিসকন্টিনিউ করে ফিরে আসি, ল্যান্ড করে যাব। তো ল্যান্ড করতে যাওয়ার আগ মুহূর্তে আমি যখন রানওয়ের খুব কাছে, তখন হলো গিয়ে যে বিমান আগুন ধরে, এবং সেখান থেকে আমি ইজেক্ট করি। মানে এটা আমাদের ইয়েতেই ছিল যে যদি কখনো ল্যান্ডিং রান, মানে আমি ল্যান্ড করতে এসেছি, ল্যান্ডিং রান অথবা টেক অফ রান, এই দুই সময় যদি কখনো আগুন ধরে যায়, তবে একমাত্র পরিত্রাণ হচ্ছে ইজেক্ট। তো আমি ইজেক্ট করি, ইজেক্ট করে, তো ইজেক্ট করার সময় যেটা হয় সেটা হলো গিয়ে যে একটা সুস্থ মানুষের দেহ দিয়ে প্রায় 18 জি ফোর্স কাজ করে, মানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে তার 18 গুণ শক্তি আমার বিরুদ্ধে কাজ করে। যখন, মানে এটা তো একটা রকেট প্রপালশন ব্যবস্থা, মানে হলো গিয়ে যে আমি একটা ফাইটার পাইলট যে সিটে বসে আছে, সেটা আসলে একদম রকেট থাকে ওখানে। আমরা যখন ইনজেকশন হ্যান্ডেল পুল করে কেউ, তখন ওই রকেটগুলো একসাথে ফেটে যায়, এবং এর ফলে সে, মানে ব্যাপারটা অনেকে হয়তো কনসিভই করতে পারবে না আইডিয়াটা, যে মাত্র 1 সেকেন্ডের ভেতরে এই সিটটা ককপিট থেকে বের হয়ে যায়। 1 সেকেন্ড এর ভেতরে, মানে অ্যাকচুয়ালি ইটস টু বি ভেরি প্রিসাইজ 1.7 সেকেন্ডস, যখন হলো গিয়ে যে পাইলট ককপিট থেকে বের হয়ে যাবে। তো তার মানে হলো গিয়ে যে ওকে কি পরিমাণ গতিবেগ সৃষ্টি করে ওকে বের করতে হয়। তো এই জিনিসটা তো আসলে কোনো স্বাভাবিক ঘটনা না। ইতিপূর্বে অসংখ্য ঘটনা ঘটেছে, পাইলট ইজেক্ট করেছে, ওর হয়তো ঘাড়ের পশ্চারটা ঠিক ছিল না, এই প্রচন্ড জি ফোর্সে ওর ঘাড় ভেঙে গেছে। শুধু বাংলাদেশে না, এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে আছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট পশ্চারের কারণে মেরুদণ্ড ভেঙে গেছে, ঘাড় স্ন্যাপ করে গেছে, মারা গেছে। তো এই যে ইজেকশনের যে পুরো প্রক্রিয়াটা, এটা মোটেও কোনো স্বাভাবিক খেলোয়াড়ি কোনো ব্যাপার না, এটা একটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। তো আমি বেঁচে গেছিলাম, হয়তো ভাগ্য আমার সাথে ছিল, কিন্তু এটা থেকে অসম্ভব ইনজুরি হতে পারে। আমার মতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সাথে এরকম কিছু হয়েছে। সেই শুরুতেই যেটা বলছিলেন যে এখনই যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে, সো সেই ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই নিশ্চয়ই সত্যি ঘটনাটা জানা যাবে যে কেন হয়েছিল। আমরা এটাকে ব্ল্যাক বক্স বলে, হচ্ছে কলাকন ল্যাঙ্গুয়েজে এটার একটা নাম আছে, এটাকে বলে ফ্লাইট ডেটা রেকর্ডার। হ্যাঁ, এই ফ্লাইট ডেটা রেকর্ডারটা একটা অদ্ভুত আবিষ্কার। যখন এই যান্ত্রিক ত্রুটি যেটা বলা হচ্ছে, যখন এই এফডিআরটা বা ব্ল্যাক বক্সটা যখন আমাদের সামনে আসবে, যখন এটা খুলে আমরা আসলে বিশ্লেষণ করে বুঝতে পারবো যেটার ভেতরে কি হয়েছে, তখনই আমাদের পক্ষে জানা সম্ভব হবে যে ওই বিমানে ওই শেষ কয়েক মিনিট কি ঘটেছিল। এটা একটা বড় দালিলিক প্রমাণ হবে আর কি। আচ্ছা, অনেকেই বলছেন, যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বা গণমাধ্যম আসছে, যে এই মুহূর্তে সেখান থেকে যে ধ্বংসাবশেষগুলো রয়েছে স্কুলটিতে, সেই এয়ারক্রাফটের, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এটা কতটা স্বাভাবিক? সেটাকে আসলে সরিয়ে ফেলা যায়, নাকি আলামত রাখার জন্য আসলে রাখতে হয়? মানে এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে, রেকেজ
স্যালভেজ এটাকে রিকভার করার জন্য। মানে আমাদের একটা টিম আছে, এয়ারফোর্সের একটা বিমান বাহিনীর একটা টিম থাকে, যে টিমটার কাজ হচ্ছে এই রেকেজ এবং স্যালভেজকে রিকভার করা। কারণ হলো গিয়ে যে যতক্ষণ এটা এক্সপোজ হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওখানে কন্টামিনেশনের পসিবিলিটি বেড়ে যায় তদন্তের ক্ষেত্রে। সো যেটা করা হয় তারা তাড়াতাড়ি জিনিসটাকে কর্ডন করে জিনিসটাকে রিট্রিভ করে তারপরে, কারণ এটা তো মেটেরিয়াল দেখার ব্যাপার আছে, মেটেরিয়াল কোনো ফ্যাটিক হয়েছে কিনা এটা দেখার ব্যাপার আছে, যেটা ব্ল্যাক বক্স বলছেন এফডিআর, ওটাকে অ্যানালাইজ করার ব্যাপার আছে, ওটাকে খুঁজে পাওয়ার ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু করার জন্য এটাকে যতটা তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এটাকে স্যালভেজ গ্রাউন্ড ইয়ার্ড থেকে উদ্ধার করতে হয়। এই জন্য এটা একদম স্বাভাবিক। মাহবুব, আপনার কাছ থেকে যে জিনিসটা একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ধরুন যে কোনো ঘটনা ঘটছে, তারপর আমরা সেটা নিয়ে খুব হইচই হচ্ছে, সমস্ত দুর্ঘটনাই আসলে একই রকম আমরা রিয়াকশন দেখাই, কিন্তু এই জায়গাটিতে যেখানে আসলে একটি আহ, অত্যন্ত সুগঠিত একটি বাহিনী রয়েছে, তাদের নজরে নিশ্চয়ই সবকিছু রয়েছে, তারপরেও এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমাদের আসলে কি প্রিকশন নেওয়ার কোনো সুযোগ নেই বা ছিল না বা থাকে না, বা এতগুলো দুর্ঘটনা ঘটছে, আপনি বলছেন প্রতি বছর আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এবার সেটা ম্যাসিভ, আমরা কি আসলে আগাম কোনো ব্যবস্থা নিতে পারি না? এটা আমারও আসলে একটা যেটা নিজের মনের প্রশ্ন, যে অনেক বড় একটা ঘটনা সৃষ্টি না হলে কি আমরা কোনো ব্যবস্থা নেব না, এর ব্যাপারটা কি এরকম কিনা। মানে প্রতি বছরই আমি এয়ারফোর্সে ঢুকেছি, ঢোকার আগের দু একটা গল্প জানতাম এবং ঢোকার পরে তো আসলে প্রতি বছর একটা করে বিমান দুর্ঘটনা দেখেছি এবং মৃত্যু দেখেছি। মৃত্যুর মিছিলে আমার অনেক পরিচিত জনের নামও আছে, এয়ারফোর্সে পরিচিত। তো এই যে ঘটনাটা আমাদের ঘটতে ঘটতে আসে, এটাতে আমাদের তো অনেক মানে আমরা প্রতিবার আপনি দেখবেন প্রতিটি দুর্ঘটনাতে কারিগরি এবং যান্ত্রিক ত্রুটির কথা এসছে। তো যান্ত্রিক ত্রুটির কথা যখন আসে তখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিমানগুলো যেগুলোকে নাকি আপনি যদি আজকে কোনো ওপেন সোর্স ইন্টারনেটে যান আপনি দেখবেন যে এই জিনিসটি নাকি বানানো হয়েছিল বাংলাদেশের কি বলে চিপ টেকনোলজি ব্যবহার করে যেন জিনিসটা বানানো হয়, এই ধরনের কথাবার্তা আপনি ওপেন সোর্সে পাবেন। তার মানে হলো কি যে আমরা কম দামি জিনিস খুঁজছি। তো আসলে কম দামি জিনিস খুঁজে আমরা কি অর্জন করতে আমাদের কি চাইছি? বাজেটে খুব ঘাটতি থাকে? এখন আপাত দৃষ্টিতে তো এটা 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 ছাড়া অন্য কোনো কারণ চোখে পড়ছে না, যে মানে আমাদের হয়তো কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে না, বা আমরা ওই ঘুরে ফিরে এমন কিছু কিনছি যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে একদমই অনাধুনিক, যেটার আসলে মেশিনারিজের ক্রেডিবিলিটিজ কোয়েশ্চেনড, এবং যে জায়গাটাতে আসলে আমরা যেটা দিয়ে আমরা যে অনেক বড় যুদ্ধ করে ফেলতে পারবো এমনও কিছু না। প্রযুক্তিগতভাবে অত্যন্ত পশ্চাৎপদ কিছু যন্ত্র কিনে নিয়ে আসছি এবং এই যন্ত্রগুলো আমাদের অত্যন্ত স্কিলড লোকজন চালায়। মানে আমি তো মানে এয়ারফোর্সের সাথে যেহেতু আমি জানি যে ওখানকার পাইলটদের কেমন যোগ্যতা। তো এই মানুষদের হাতে আসলে আমরা যেটা তুলে দেই সেটা তো আমি জানি না যে আমরা কেন বারবার বলছি যান্ত্রিক ত্রুটিতে বিমান দুর্ঘটনা হচ্ছে, সেখানে পাইলট মারা যাচ্ছে, কিন্তু আমরা এই যান্ত্রিক ত্রুটিকে ছাড়িয়ে একটু আধুনিকতার দিকে কেন যেতে পারছি না? আমাদের আসলে টেনে ধরাটা কোন জায়গাটাতে? এটা কি আমরা বাজেট পাচ্ছি না? এটা কি আমাদেরকে গুরুত্বকে খাটো করে দেখা হচ্ছে? কোথায় নাকি হচ্ছে? আবারও সেই ভূ রাজনীতির প্রশ্ন যে আবারও আহ, সেই ভূ রাজনীতি কিনা? এইটার উত্তর আসলে আমিও জানি না, এই প্রশ্নটা আমারও আরকি অনেকদিন। না, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আপনি আমার কাছে সবচেয়ে সহজ সোর্স, যে কেন আমাকে বারবার চায়নার কাছে যেতে হয় এই যুদ্ধ বিমান কেনার জন্য? বা এটা অর্থনৈতিক একটা ঘটনা হতে পারে। মানে অর্থনৈতিক ঘটনা হতে পারে বলতে বোঝাচ্ছি যে যখন নাকি একটা বিমানের দাম ৯০ কোটি টাকা হয়তো হয়তো ইউরোপিয়ান কোনো ব্লক থেকে কিনে আনতে গেলে বা এর চেয়েও বেশি, তখন হয়তোবা সেটা অর্ধেকেরও কম দামে চায়না থেকে কেনা যায়। চায়নার কিন্তু একটা খুবই অদ্ভুত একটা ব্যাপার আছে, মানে আপনি একটা স্পেসিফিকেশন দিয়ে বলবেন যে আমি এটা বানাতে চাই, ওরা ওটা বানিয়ে দেবে। তার যে স্পেসিফিকেশন হচ্ছে বড় হচ্ছে গিয়ে আপনি বলবেন যে এত টাকার ভেতরে চাই, ওরা অত টাকার ভেতরে আপনাকে জিনিসপত্র বানিয়ে দিতে পারে, ওরা সবকিছু বানাতে পারে। তো মানে পাকিস্তান যখন চায়না থেকে কেনা বিমান নিয়ে ভারতের সাথে যুদ্ধ করছে তখন তো এ ধরনের কোনো কমপ্লেন আমরা পাই না, অভিযোগ পাই না। তার মানে ব্যাপারটা কি শুধু চায়না, নাকি সেটার সাথে আমাদের অর্থনীতি জড়িত? এবং যদি আমাদের অর্থনীতি জড়িত হয় তবে নীতি নির্ধারকেরা কেন সেই অর্থনীতিকে নিজেদের দিকে টেনে আনছেন না? এটার না, কিন্তু আমার বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ তো থাকেই সামরিক খাতে, তাহলে কেন বাজেট ঘাটতি হতে পারে বলে মনে হয়? এটা একটা খুবই নিগূঢ় প্রশ্ন হয়ে যাবে আসলে, যেটার উত্তরটা আমি হয়তো বা এখানে বসে আপনাকে একদম সঠিকভাবে দিতে পারবো না। কিন্তু যেটা আমরা দেখে এসেছি যে সামরিক বাজেটের সামরিক বাজেটের ঘাটতির কারণে, বা ঘাটতি হোক বা যেই হোক না কেন, সেটার কারণে আসলে আমরা বিমান বাহিনী আধুনিকায়ন করতে পারিনি। তার মানে দুটো হতে পারে, মানে আমাদের হয়তো বা সামগ্রিক বাজেটটাই ছোট,
যেটা থেকে যে বিমান বাহিনীতে যে অংশটুকু যায় সেটা দিয়ে আধুনিকায়ন জিনিসটা সম্ভব না, অথবা হয়তোবা আমরা যথেষ্ট পরিমাণ গুরুত্ব ওখানে দিচ্ছি না, নাকি আসলে একটা দুর্নীতির ছায়াও সেখানে আছে, অথবা যেটা আসলে এটাকে একদম সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ মাহবুব আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন সাবেক স্কোয়াড্রন লিডার মাহবুব মোন্তাসির। আমরা জানছিলাম এই বিমান দুর্ঘটনার পেছনে কি কি কারণ হতে পারে। খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানা না গেলেও কিছুটা জানতে পারলাম যে এর পেছনে আসলে একটা লম্বা দুর্নীতি রয়েছে, ভূ রাজনীতি রয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তো মানুষ, মানুষের প্রাণ। এই মুহূর্তে যে বাবা মা তার সন্তানকে হারিয়েছেন, তারা নিশ্চয়ই এর পেছনের কারণ খুঁজবেন না, তারা শুধু জানেন তার সন্তানটি নেই। তিনি যখন খাবেন কিংবা ঘুমাতে যাবেন, তিনি জানবেন তার পাশে তার সন্তানটি নেই। যার হারায় সেই শুধুমাত্র জানে যে তার কতটুকু হারালো। সামনের দিনে আর যেন কাউকে হারাতে না হয়, নিশ্চয়ই সেই ব্যবস্থা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নেবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।